হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা অসাধারণ একটা চাইনিজ মিস্টেরিয়াস থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য লাস্ট সাসপেক্ট। আর চীনা ভাষায় সিনেমাটার নাম হচ্ছে জ্যাং জু ইয়াং ই র্যান। তো যাই হোক, সিনেমাটি কিন্তু খুবই লেটেস্ট, খুব সম্প্রতি রিলিজ পেয়েছে এবং আশা করি এই সিনেমাটার কাহিনী তোমাদের সবার অনেক পছন্দ হবে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তবে তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে, তুমি সিম্পলি যেটা করতে পারো, বিজ্ঞাপনটাকে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। আর খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে আমাদের চ্যানেলে। তুমি ডিসক্রিপশনে যাবে, ড্রশনে ক্লিক করবে, ওখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাবে, একটু কষ্ট নাই। তো আমি বিজ্ঞাপন থাকলে প্লে করে দিচ্ছি, না থাকলে সরাসরি মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো এই সিনেমা শুরু হয় চীনের একটা শহরের নাম করা অ্যাডভোকেট উকিল সানায়াকে দেখিয়ে, এবং সে গত 30টা কেস টানা জিতেছে। তো এই কারণে তার যে প্রতিদ্বন্দ্বী সরকারি প্রসিকিউটর রয়েছে, উকিল রয়েছে, সে জ্যাকব সানায়াকে বলে, তুমি তোমার ট্যালেন্টকে ভুলভাবে কাজে লাগিয়ে দোষীদেরকে আইন থেকে মুক্ত করছো। বাট সানায়া বলে, আমি কখনো কোনো ক্রিমিনালকে সাপোর্ট করিনি, আমি সকল নির্দোষ মানুষকে মুক্ত করেছি। কিন্তু তারপরও জ্যাকব বলে দেয়, তোমার নিজের ওপর এত অহংকার কখনো না কখনো ভয়ঙ্কর কোনো ক্রিমিনালকে বাঁচাতে আবার সাহায্য না করে। তো যাই হোক, সানায়া কিন্তু অনেক নাম করে ফেলেছে, চারদিকে তার অনেক কথা ছড়িয়ে যায়। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারি যে সানায়ের আবার ডিভোর্স হয়ে গিয়েছে এবং অনেক কষ্টে কেস লড়ে সে তার মেয়ে এমার কাস্টডিটা পেয়েছে। আর সে তার মেয়েকে নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসে। আর সানায়ের বন্ধু বলতে একটাই রয়েছে, সেটা হচ্ছে পুলিশ অফিসার কিম। তো পুলিশ অফিসার কিম আবার একদিন করেছিল কি, অতিরিক্ত নেশা করে ফেলেছিল, ড্রিঙ্কস করে ফেলেছিল। আর সেই দিন একটা চোরকে ধরে অনেক বাজেভাবে মেরেছিল এবং এত বাজেভাবে মেরেছিল যে এজন্য সিনিয়র অফিসার, যার নাম হচ্ছে জেফ্রি, সেই কিমকে একবারে সাসপেন্ডই করে দিয়েছে কয়েক মাসের জন্য। কিন্তু কিম তখন তার বসকে গিয়ে হুমকি দিয়েছিল যে একদিন আমি আপনার সকল দুর্নীতির কথা ফাঁস করে দেবো। তো তখন আবার বস উল্টো কিমকে হুমকি দিয়েছে, তুই কিভাবে এবার থানায় ঢুকি সেটা আমি দেখে নেবো। তো যাই হোক, এই ঘটনার পর থেকেই কিম করে কি তার বান্ধবী সানায়াকে পটানোর চেষ্টা করে, বাট প্রেমের জন্য নয়, যাতে সানায়া ওর কেসটা লড়ে এবং ওকে নির্দোষ প্রমাণ করে, যাতেও পুলিশের চাকরিটা ফিরে পায়। বাট সানায়া তখন বলে, এই কাজটা আমি তোর জন্য এর আগেও বেশ কয়েকবার করেছি, তবে সমস্যা নেই, যেহেতু আমি ভালো মুডে রয়েছি, তোর জন্য আরেকবার আমি এরকম করবো যা। তো যাই হোক, আজকে আমরা দেখতে পাই আজকে সানায়ার ছুটি ছিল এবং সে এসেছে তার মেয়ের স্কুলে, কারণ আজকে স্টুডেন্ট এবং স্টুডেন্টদের অভিভাবকদের নিয়ে একটা বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতা রয়েছে। তো সানায়া তার মেয়ে এমার সাথে খেলায় পার্টিসিপেট করবে। আর এখানে সানায়ের মেয়ে এমার আরো কনফিডেন্স যে তারা দুজনে মিলে এই রেসটা অবশ্যই জিততে পারবে। কিন্তু এরপর এমা যখন আবার কনফিডেন্স নিয়ে রেসে দৌড়াতে শুরু করে, মাঝপথে এমা রাস্তায় পড়ে যায় আর এতে সে পেছনে পড়ে যায়। বাট তারপরে এমা যখন সানায়ের কাছে পৌঁছায়, সানায় এত বেশি ফিট ছিল যে সে এত জোরে দৌড় দেয় যে পুরো রেসটা সানায় এবং এমাই জিতে যায়। তো সানায় যখন খুশি, এরপর যখন এমার কাছে আসে, সে এমাকে আর খুঁজে পায় না, এমাকে কোথাও দেখতে পায় না। কিন্তু সে এমার ক্যামেরা ওয়াচ যে ছিল সেটা পাশের ঝোপের মাঝে দেখতে পায়। আর সে দ্রুত বুঝতে পারে তার দৌড়ের সুযোগে কেউ এমাকে কিডন্যাপ করে নিয়েছে। তো যেহেতু সানায় এত বড় নাম করে একটা উকিল, তার মেয়ে যেহেতু কিডন্যাপ হয়েছে, এজন্য পুলিশ তো মনে করো যে বড় সড়ো করে ইনভেস্টিগেশনের নামে, কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে তারা তেমন কিছুই পায় না। জাস্ট একটা ছবি পায়, সেটা হচ্ছে যে ওই কিডন্যাপারটা এমাকে নিয়ে যাচ্ছে, তার চেহারাও দেখা যাচ্ছে না। আর সেই ছবিটাই সানায়ের শখ খেয়ে দেখছিল আর তার কান্না থামছিলই না। কিন্তু ইতিমধ্যে পুলিশের আরো গুরুত্বপূর্ণ কল চলে আসে আর তারা সেই কাজে নেমে পড়ে। আর সানায়াকে তারা বলে যায় যে আপনি অপেক্ষা করুন, কিডন্যাপার অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। তো সানায়া এখন চিন্তায় পড়ে যায় যে কিডন্যাপার ওর কাছ থেকে কি চাইবে, টাকা চাইবে নাকি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আমার মেয়েকে কিডন্যাপ করেছে, কারণ তো আমি অনেকের কেস লড়েছি। তো রাতে আমরা দেখতে পাই যে কিডন্যাপার করে কি সানায়ের দরজার সামনে একটা ফোন রেখে যায় আর সেই ফোনে কল করে বলে, আমার টাকার দরকার নেই, আমার দরকার ন্যায় বিচার এবং কোনো নির্দোষ জানি শাস্তি না পায়। তো এরপর কিডন্যাপার বলে, ড্যানিয়েল নামে একজনের ফাঁসির সাজা হয়েছে, কিন্তু আমি চাই সানায়া ওই ড্যানিয়েলের হয়ে ওকালতি করুক এবং তাকে কোর্টে নির্দোষ প্রমাণ করুক। আর 5 দিন পরে কোর্টে ড্যানিয়েলের শুনানি শুরু হবে। তো ড্যানিয়েল যদি বাঁচে তাহলে সানায়ের মেয়ে এমা বাঁচবে, নয়তো মারা পড়বে। আর ফোনে নিজের মেয়ের চিৎকার শুনে সানায়া তো মনে করে আরো ভয় পেয়ে যায়। আর তারপর সানায়া করে
করে কি পাগলের মতো ড্যানিয়েলের কেসের ব্যাপারে সকল ডিটেলস বের করতে থাকে। মানে এই সম্পর্কে তো সানায়ের কোনো আইডিয়াও ছিল না। তো বিভিন্ন নিউজ ক্লিপস থেকে সে জানতে পারে যে ড্যানিয়েলের উপর রেবেকা নামের একটা স্টুডেন্টকে খুন করার অভিযোগ আনা হয়েছে। আর রেবেকার ডেড বডি একটা ধান খেতে পাওয়া গিয়েছে, কিন্তু রেবেকার রুমের মধ্যে অনেক রক্তের দাগ পাওয়া গিয়েছিল। এর মানে হচ্ছে রেবেকাকে রুমে খুন করা হয়েছে আর তারপর খুনি তাকে খেতে দাফন করার চেষ্টা করেছিল এবং রেবেকার শরীরে 20টা আঘাত পাওয়া গিয়েছে। আর এখানে রেবেকা সম্পর্কে আমাদেরকে বলা হয় সে কালচার আর্টের অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, মানে ওই মাটিতে যারা বিভিন্ন ওই যে তোমার প্রতিমূর্তি তৈরি করে আর কি। তো এখানে পেপারে এসেছে যে রেবেকা নাকি ড্রাগস অ্যাডিক্টেড, এর সাথে পতিতা বিজনেসে জড়িত ছিল। এর কারণটা হচ্ছে রেবেকাকে যখন মর্গে নেওয়া হয় তখন তার শরীরের ভেতরে মানে ড্রাগ পাওয়া গিয়েছিল বা নেশা করেছিল। তো এর জন্য ধারণা করা হয় যে ও পড়ালেখার পাশাপাশি পতিতাগিরিও করতো এবং ড্রাগও নিত। আর ড্যানিয়েল যাকে ধরা হয়েছে রেবেকার খুনের জন্য, সে মূলত ওই রাতে রেবেকার ঘরে গিয়েছিল এবং তার ফিঙ্গারপ্রিন্ট ওই ঘরে পাওয়া গিয়েছে। আর এই কারণে তাকে অ্যারেস্ট করা হয়। তো সানার অ্যাসিস্ট্যান্ট যখন শুনে যে সানা এই কেসটা হাতে নিতে চাচ্ছে, তখনই সানার অ্যাসিস্ট্যান্ট রাগ হয়ে যায় এবং বলে যে এই কেস আপনি ভুলেও প্লিজ নেবেন না, এতে আমাদের রেপুটেশন নষ্ট হবে, কারণ এই কেসে আগে তো আমরা হারবো, তারপর ও একেবারে পরীক্ষিত খুনি, মানে প্রমাণ হয়ে গিয়েছে ও খুনি, এতে আপনার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আর এই 5 দিনের মধ্যে আপনি কি করতে পারবেন? বাট সানার হাতে তো আর কোনো অপশন নেই, তার মেয়ে কিডন্যাপ হয়েছে। বাট এই কথা সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে না, জাস্ট বলে আমাকে যেটা করতে হবে সেটা করতে দাও। আর এরপর সানায় করে কি জেলে গিয়ে ড্যানিয়েলের সাথে দেখা করে এবং ওকে দিয়ে কেসের পেপার সাইন করিয়ে নেয়। আর তারপর ড্যানিয়েল সানায়কে বলা শুরু করে যে আমি একটা পোষা প্রাণীর কেয়ার সেন্টারে কাজ করতাম আর আমি ওই রাতে রেবেকার কাছ থেকে কল পাই, কারণ রেবেকার যে কুকুর রয়েছে সেটাকে পেডিকিউরের জন্য আমি পিক করতে রুমে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি রুমের দরজা খোলা ছিল। আর রুমে গেলে আমি দেখতে পাই সকল জিনিসপত্র ওলট পালট হয়ে রয়েছে এবং পাশে রক্ত ভেজা রেবেকার লাশ পড়ে রয়েছে এবং ওই কুকুরটাও মৃত পড়ে রয়েছে। আর ওই মুহূর্তে আমি খেয়াল করি যে রুমের ভেতর আর একজন রয়েছে আর তাকে দেখে আমি খুনি মনে করে ভয় পালাই। আর এই কারণে আমার ফিঙ্গারপ্রিন্ট এবং আমার পায়ের যে প্রিন্ট সেখানে চলে আসে। আর আমি নিশ্চিত ওই রুমের ভেতরে যে তৃতীয় ব্যক্তিটা ছিল সেই খুনটা করেছে। তো এখানে সানায়ও যখন ড্যানিয়েলের চেহারার দিকে তাকায়, ওর ভেতরে মনে করে নিষ্পাপ হওয়ার চিহ্ন দেখতে পায়। মানে অনেকের থাকে না চেহারা দেখলে মনে হয় নিষ্পাপ, তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় ড্যানিয়েলকে অবশ্যই জেল থেকে ছোটাবে। আর এই কাজে ওর বন্ধু পুলিশ অফিসার কিমের সাহায্য নেবে। কিন্তু কিম যখন এই পুরো কেস সম্পর্কে জানতে পারে, ও নিজেও দেখতে পায় যে এই কেসে জেতার কোনো সম্ভাবনা নেই। তবে তারপরে বন্ধুত্বের খাতিরে সে সানাইকে হেল্প করার জন্য রেডি হয়ে যায়। তবে এখানে লক্ষ্য সানাই কিন্তু এখনো কিমকে, মানে ওর বন্ধুকে, ওর যে মেয়ে কিডন্যাপ হয়েছে সেজন্য যে কেসটা লড়ছে সম্পর্কে কিছুই বলেনি। তো যাই হোক, এরপর কিম কারিকে তদন্ত করার জন্য সেই পোষা প্রাণীর শপে গিয়ে পৌঁছায় যেখানে ড্যানিয়েল নামে ছেলেটা চাকরি করতো। কিন্তু ওখানকার মালিক মনে করে যে ড্যানিয়েল নির্দোষ, কারণ ড্যানিয়েলের পশু পাখির প্রতি অনেক মায়া ছিল, সে একটা মানুষকে খুন করবে কিভাবে? উল্টো ওই দোকানের মালিক বলে আমার তো মনে হয় রেবেকা একটা খারাপ মেয়ে ছিল, কাকে না কাকে কোন ছেলেকে নিয়ে এসেছিল সে ওকে মেরে ফেলেছে, মাঝখান থেকে ড্যানিয়েল ছেলেটা ফেসে গিয়েছে। আর ওই মালিকের কাছ থেকে আরো জানা যায় যে ড্যানিয়েলের একটা বড় ভাই রয়েছে, বাট ওর অ্যাড্রেসটা সে যায় না। আবার এদিকে সরকারি যে উকিল রয়েছে জ্যাকব, সে এটা শুনে বিরক্ত হয়ে যায় যে সানায়া ড্যানিয়েলের হয়ে কেসটা লড়বে। আবার আরেকটা সমস্যা রয়েছে ওই কেসের, ওই হচ্ছে ড্যানিয়েলের বিপক্ষের সরকারি উকিল। কিন্তু তখন তার যে বস রয়েছে, ওদের যে উকিলের প্যানেলটা রয়েছে বা উকিলের কোম্পানিটা রয়েছে, ওইটার যে মেন, তার নাম হচ্ছে ম্যালকম, সে তাকে বলে তুমি টেনশন করো না, এত কিছু সকল প্রমাণ ড্যানিয়েলের বিপক্ষে, তুমি নিশ্চিত থাকো এই কেসটা তুমি জিততে চলেছো। আর এইদিকে আমরা দেখি সানায়ার কিম করে কি মর্গে গিয়ে রেবেকার বডিটা আবার এক্সামিন করে। আর তখন অটোপসির ডাক্তার বলে ওকে সবগুলো আঘাত অনেক জোরে করা হয়েছে শরীরে, কিন্তু বডি দাফন করার আগে ওর পুরো শরীর অ্যালকোহল দিয়ে ওয়াশ করা হয়েছে যাতে বডিতে কারো ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়। তো তখন সানার মাথায় এটা খেলে না, ফিঙ্গারপ্রিন্ট মেটানোর জন্য খুনি যদি বডিকে ওয়াশ করতে পারে তাহলে রুমের ভেতরে তার হাত পায়ের ছাপ কেন ছেড়ে যাবে? তো তখন সে নিশ্চিত হয়ে যায় তার মানে ড্যানিয়েল, মানে যাকে ধরা হয়েছে, সেই খুনটা করেনি, ওই রুমে যে তৃতীয় ব্যক্তি ছিল সেই খুনটা করেছে। এবং এটা নিশ্চিত হয়ে যায় ড্যানিয়েল একটা মনে করো সহজ হলো জাস্ট ফেসে গিয়েছে। আর তাছাড়া ক্রাইম রুমেও কিন্তু পুলিশ কোনো অস্ত্র খুঁজে পায়নি। কিন্তু এখানে মর্গের ডক্টর বলে দেখো মার্ডার ওয়েপন সেটা ছুরিও হতে পারে কিংবা সেটা হতে পারে যেটাও হস্তশিল্পে ব্যবহার করে, স্কাল্পচারের কাজে ব্যবহার করা হয়। কিন্তু ডক্টর বলে মৃত্যুর আগে রেবেকা কিন্তু পুরোপুরি ড্রাগসের নেশায় ছিল, কিন্তু শরীর দেখে আমি যেটা বুঝলাম ও রেগুলার ড্রাগ নিত না, মানে ও ড্রাগ অ্যাডিক্টেড ছিল না, বাট মৃত্যুর আগে ওকে নেশা দেওয়া হয়েছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি কিম করে কি সেই নাইফটা নিয়ে সানার গাড়ির যে গ্লাভস কম্পার্টমেন্ট রয়েছে সেখানে রেখে দেয়। আর অন্যদিকে হঠাৎ করে সানার কাছে মনে হয় যে কিডন্যাপার যে আমাকে মোবাইলটা দিয়েছে এটার সিম কার্ডও কই থেকে কিনেছিল। তো এরপরও সেই জায়গাতে পৌঁছায়, কিন্তু সেই জায়গায় পৌঁছেও তেমন কিছু খুঁজে পায় না। কিন্তু তখনই আবার কিডন্যাপার ওকে কল দেয় এবং কিডন্যাপার ওকে বলে তুমি এই কেসে মনোযোগ দাও, তুমি এইটা খোঁজার চেষ্টা করো না যে কে তোমার মেয়েকে কিডন্যাপ করেছে, কারণ শুনানির আর মাত্র 2 দিন সময় রয়েছে, তোমার হাতেও 2 দিন রয়েছে, ড্যানিয়েল মুক্ত হলে আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো। তো এরপর সানায় করে কি ভয় পেয়ে যায়। আর তারপর সানায়ের কিম চুরি করে রেবেকার রুমে ঢুকে পড়ে, যে মেয়েটা মারা গিয়েছে। তো কিমের এখানে কিন্তু ড্যানিয়েলের উপরই সন্দেহটা ছিল, মানে যে ধরা পড়েছে, কারণ এখানে অনেক হাতাহাতির নমুনা পাওয়া যায়, মাটিতে থাকা পায়ের যে চিহ্ন ছিল সেটা ইচ্ছাকৃত মুছে ফেলারও চেষ্টা দেখা যায় এবং কিম মানে পুলিশ অফিসার বলে দেয় যে ড্যানিয়েলই মার্ডারার, ও ঠিকই ধরা পড়েছে। বাট সানায় তখন রেবেকার ওয়ার্ড্রোবে বেশ কিছু মূল্যবান জিনিস দেখতে পায়, কিছু কিছু তো খোলাও হয়নি। আর পরের দিন তারা যায় হচ্ছে সিমেট্রিতে, কবরস্থানে যেখানে রেবেকার ফিউনারাল হচ্ছিল। আর ওইখানে তারা রেবেকার ক্লাসমেট ভিকির সাথে দেখা করে। আর সে বলে হ্যাঁ আমি রেবেকার বিল্ডিং এর নিচেই ক্যাফেতে বসেছিলাম আর আমি রেবেকাকে কলও করেছিলাম ওই সময়, বাট সে কল তুলেনি। কিন্তু এরপর যখন আমি
রেবেকার ঘরে যেতে লাগবো তার আগে আমি দেখি রেবেকার গাড়ি সেখান থেকে বেরিয়ে চলে যায়। বাট ওই গাড়িতে রেবেকা ছিল না, ওটা অন্য একটা ছেলে মানুষ চালাচ্ছিল। আর ওই ছেলেটার গলায় একটা স্কার্ফ বাঁধা ছিল, কিন্তু অন্ধকার হওয়ার কারণে আমি ছেলেটার চেহারা দেখতে পাইনি। আর সেই হয়তো কিলার হবে, আর রেবেকার ডেড বডিটা হয়তো ওই গাড়িরই বনেটে ছিল। তো এরপর কিম যখন তদন্ত করে সে জানতে পারে ড্যানিয়েল কখনোই স্কার্ফ পরতো না। আর শানার কাছে মনে হতে থাকে হয়তো ধোনির কোনো একটা ছেলে রেবেকার জন্য পাগল ছিল, তাকে দামি দামি গিফট দিত, তা না হলে রেবেকার ড্রয়ারে এত দামি দামি গিফট কই থেকে আসবে। তো ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু রেবেকার গাড়িটা তো গায়েব। আর এই জন্য শানায় করে কি কিমকে বলে যে রেবেকার গাড়িটা খুঁজে বের করবে, হয়তো ওখান থেকে আমরা কোনো প্রমাণ পেতে পারি। আর এরপর শানায় যায় হচ্ছে রেবেকার মা সুশয়নের সাথে দেখা করতে। তবে এখানে সে একজন নিউজ রিপোর্টার সেজে যায়, আর এখানে সে জানতে পারে যে রেবেকা আর তার মায়ের মধ্যে অনেক ভালো বন্ডিং ছিল। তো এখানে রেবেকার মা রেবেকার সম্পর্কে প্রশংসা করে বলে যে অনেক ভালো একটা মেয়ে ছিল। আর এরপর রেবেকার অ্যালবাম বের করে দেয়। তো শানায় যখন রেবেকার ছবি দেখছিল তখন সে রেবেকার গাড়িটিও দেখতে পায়, আর সে করে কি গাড়িটার ছবি তুলে কিমকে পাঠিয়ে দেয়। আর একটু পরে রেবেকার মায়ের সে শানায়কে বলে যে আমার খুব দুঃখ যে আমার এত ভালো মেয়েটাকে মিডিয়া একেবারে পতিতা বানিয়ে দিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি ড্যানিয়েলই আমার মেয়ের খুনি। আর এরপর তিনি শানায়কে রেবেকার বানানো শেষ কিছু ব্যাচের কুকিজ দেন, মানে রেবেকা তৈরি করেছিল। আর অন্যদিকে কিম তার একজন ইনফরমারের সাথে দেখা করে যে চুরি করা গাড়ির ডিলিং করতো, আর তারপর সে তাকে রেবেকার গাড়ির নাম্বার দিয়ে সেটা খুঁজে বের করতে বলে। আর এরপর আমরা দেখতে পাই শানায় করে কি রেবেকার যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটা ঘেটে দেখতে থাকে, এবং এখানে সে দেখতে পায় যে রেবেকার 800 লোকের সাথে বন্ধুত্ব ছিল। আর এখান থেকে শানায় আরো জানতে পারে যে জিম নামের একটা ছেলে রেবেকার সবগুলো ছবিতে সবার আগে প্রথমে লাইক দিয়ে রাখতো, এবং জিম তার প্রোফাইলে এমন একটা ছবির সিনারি দিয়ে রেখেছে যেই লোকেশনে রেবেকার একটা ছবি রয়েছে। আর রেবেকার সানগ্লাসে জিমের স্পষ্ট রিফ্লেকশন দেখা যাচ্ছিল। আর এরপর জিমের সম্পর্কে তদন্ত করলে জানা যায় যে ছেলেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে জিমি, বাট রেবেকার মৃত্যুর সময় সে দেশে ছিল না। আর তখনই ফোন আসে যে ড্যানিয়েলের ভাইয়ের খোঁজ পাওয়া গিয়েছে। তবে এরপর তারা যখন ড্যানিয়েলের ভাইকে দেখতে যায় তারা দেখতে পায় যে ড্যানিয়েলের ভাই 3 বছর ধরে প্যারালাইজড রয়েছে। তো সব জায়গা থেকে তদন্তের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে, মানে ক্লু খুঁজে না পাওয়ার কারণে শানায় পুরো ডিপ্রেসড হয়ে পড়ে। আবার তখনই কিডন্যাপার কল করে শানায়কে বলে যে এমার এক ধরনের অ্যালার্জি হয়েছে, আই মিন শানায়ের মেয়ের, কারণ ভুলে সে এমাকে মাছের স্যান্ডউইচ খাইয়ে দিয়েছিল। তো এর মানে এমার মাছে অ্যালার্জি রয়েছে। তো শানায় তখন বলে যে ওষুধ ছাড়াও ঠিক হবে না, সময় মতো এমার শরীরে ওষুধ না পড়লে শরীর আরো খারাপ হয়ে যাবে। তো তখন কিডন্যাপার শানায়কে বলে তুমি ওষুধ নিয়ে অমুক জায়গায় আসো, আমি এমার জন্য ওষুধ নিতে আসবো। তো শানায় সেখানে যায় ওষুধ নিয়ে, কিন্তু সে এমাকে নিয়ে অনেক টেনশনে ছিল। আর তখনই কিডন্যাপার দূর থেকে এমাকে দেখায় যে এমা ঠিক রয়েছে, কিন্তু ওই সুযোগে এমা আবার করে কি কিডন্যাপারকে লাথি মেরে সেখান থেকে পালায়। বাট কিডন্যাপার এসে তাকে ধরতে নিলে কিম করে কি উল্টো কিডন্যাপারের উপর হামলা চালায়, মানে কিমও গোপনে এখানে এসেছিল। তো এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং কিডন্যাপার যখন প্রায় ধরা পড়বে তখনই কিডন্যাপারের কুকুর এসে কিডন্যাপারকে বাঁচিয়ে নেয়। আর এই সুযোগে কিডন্যাপার করে কি এমাকে তুলে পালাতে লাগে। আর পালানোর সময় শানায়কে কল করে হুমকি দেয় এবারকার মতো ক্ষমা করলাম, আর একবার যদি এরকম কাজ করো তোমার মেয়েকে কিন্তু মেরে ফেলবো। আর এখানে পুলিশ অফিসার কিমও বুঝতে পারে কেন তার বান্ধবী শানায়া ড্যানিয়েলের এই কেসটা নিয়েছে। আর এর জন্য কিম শানায়কে ভরসা দেয় যেভাবেই হোক এমাকে আমরা বাঁচাবো। আর এদিকে এমার ভিডিও দেখে শানায়া তো আর ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু এদিকে কিম করে কি রেবেকার যে তোমার শেষকৃত্য অনুষ্ঠান সেটার ভিডিও দেখছিল, আর ওখানে সে জিমিকে দেখতে পায়। তো এর মানে জিমি তো বিদেশ যেন চীনে রয়েছে, কিন্তু একজন মানুষ যদি বিদেশ যায় সে তো ফিঙ্গার দিয়ে তারপর দেশ থেকে বাইরে বের হয়, বাট ওর ফিঙ্গার রয়েছে যে ওই চায়নায় নেই, তাহলে এই ফেক এক্সিট রেকর্ডটাও কিভাবে করলো? কিন্তু তখন জিমির হাতে ওরা ভালো করে লক্ষ্য করে দেখতে পায় যে জিমির হাতে একটা ব্যান্ড লাগানো রয়েছে, আর সেটা একটা রিহ্যাব সেন্টারে, মানে মাদকাসক্ত যারা রয়েছে তাদেরকে চিকিৎসা করা হয়। তো ওরা বুঝতে পারে জিমি তাহলে ওখানে রয়েছে। তো এরপর শানায় আর কিম করে কি জিমির সাথে দেখা করার প্ল্যান করে, এবং তারা ওই মাদকাসক্তি সেন্টারে যায়, এবং কিম সেখানে স্মোক গ্রেনেড ফেলে হুড়াহুড়ির সৃষ্টি করে। আর এই সুযোগে শানায় করে কি জিমির ওয়ার্ডে চলে যায়, এবং জিমিকে জিজ্ঞাসাবাদ করার পরে জিমি সত্যি সত্যি বলতে শুরু করে যে আমি ওই রাতে রেবেকার সাথে তার রুমে ছিলাম, রেবেকা তখন একটা কালচারে কাজ করছিল, আর এরপর আমি করে ড্রিঙ্কস এর নেশার ঔষধ মিশাই। আর ও যখন নেশায় ছিল তখন রেবেকা আমাকে বলেছিল আমাকে ভালোবাসে, কিন্তু আমিও যেহেতু নেশাগ্রস্ত ছিলাম আমিও বেহুশ হয়ে যাই। কিন্তু এরপর যখন আমার হুশ ফিরে আসে আমি দেখতে পাই রেবেকার রক্তে মাখামাখি হয়ে রয়েছে। তো আমি জানি না আমি কি করেছি, কিন্তু যেহেতু কোনো প্রমাণও নেই আইনও আমার কিছু করতে পারবে না। তো এতটুকু জানার পরেই শানার কিম করে কি সেখান থেকে চলে আসে, আর তারপর কিম করে কি আইনগতভাবে একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে রিহ্যাব সেন্টারে আসে, বাট জিম সেখানে ছিল না, এবং ডাক্তার তো মানাই করে দেয় যে এখানে জিম নামে কোনো পেশেন্টই ছিল না হসপিটালে। আর ততক্ষণ আমরা দেখতে পাই জিমকে একটা গাড়িতে করে রিহ্যাব সেন্টার থেকে দ্রুত বের হয়ে যাচ্ছে, আর ওই গাড়িটা কিন্তু চালাচ্ছিল আমাদের পুলিশ অফিসার কিমের বস জেফ্রি, আর পেছনের সিটে ছিল হচ্ছে জিমি, আই মিন জিম। আর এদিকে শানায় করে কি সাক্ষীদের লিস্ট নিতে প্রসিকিউটর অফিসে যায়, আর সেখানে তার চিফ প্রসিকিউটর ম্যালকমের সাথে দেখা হয়, আর সে শানার কাজে অনেক প্রশংসা করে। আর তখন কিম শানায়কে কল করে বলে শোন আমি যে তথ্য পেয়েছি জিমি কিন্তু আমাদের চিফ প্রসিকিউটর ম্যালকমেরই ছেলে, আর সেই জিমিকে রিহ্যাব থেকে বের করে নিয়েছে। তো এখন শানার কাছে চ্যালেঞ্জ আরো বেড়ে যায়, তাকে আইনের বিরুদ্ধে এখন লড়াই করতে হবে, মানে ওর চেয়ে তোর বড় উকিল, মানে প্রসিকিউটরের একজন চিফ ম্যালকম, তার ছেলে জিমি। তো যাই হোক এরপর শানা যখন বাড়িতে আসে সে তার বাড়ির দরজার সামনে একটা সুটকেস দেখতে পায়। তো কিম তো ভয় পেয়ে যায় যে মেয়েকে মেরে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে কিনা, বাট এরপর সে যখন ব্যাগটা খুলে সে দেখতে পায় একটা ভেতরে পুতুল রয়েছে আর একটা নোট রয়েছে, সেটাতে লেখা ছিল কালকের কেস তোমাকে জিততে হবে যদি তুমি এমা কিভাবে দেখতে না চাও। আবার তখনই আবার কিমকে
তার ইনফর্মার কল করে বলে যে রেবেকার গাড়ির সে খবর পেয়েছে। আর এরপর তারা একটা জাঙ্কি এরিয়া পৌঁছায় আর সেখানে গিয়ে তারা দেখতে পায় রেবেকার গাড়িটাকে তো একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে, তার সাথে সকল প্রমাণও চলে গিয়েছে। তো এখান থেকে তারা কিছুই পাবে না। তো এখান থেকে সানায়া আবার হতাশ হয়ে যায় আর হতাশ হয়ে সে যায় হচ্ছে আবার রেবেকার রুমে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, যদি আমি সানায়া আর রেবেকার নামটা গুলিয়ে ফেলি তোমরা ওটা ক্ষমা করবে। সানায়া হচ্ছে আমাদের উকিল আর রেবেকা হচ্ছে যে মেয়েটা মারা গিয়েছে। তো যাই হোক, এরপর যখন সানায়া রেবেকার রুমে যায় তখন সে টেবিল থেকে পড়ে যায় একটা স্ট্যাচু দেখতে পায়। আর স্ট্যাচুটা দেখে বুঝতে পারেও টেবিল থেকে পড়ে যেহেতু ভাঙানি, তার মানে স্ট্যাচুটা তখনই পড়েছে যখন স্ট্যাচুটা বানানো হচ্ছিল, তার মানে এটার ভেতরে কিছু থাকতে পারে। তো সানায়া যখন এটা ভাঙে সে ওটার ভেতরে ওয়েপন মার্ডার পেয়ে যায়, মানে ওটার ভেতর থেকে যেটা দিয়ে রেবেকাকে মারা হয়েছে সেটা পাওয়া যায়। তো এখন জিমির বাঁচা অসম্ভব। কিন্তু এরপর যখন ওই প্রমাণে ফিরে আসছিল তখন একটা ট্রাক ওদেরকে ধাক্কা মারে। আর সানায়া যখন চোখ খোলে তখন সে তার সামনে চিফ প্রসিকিউটর ম্যালকমকে দেখতে পায় এবং সে করে কি ওদের কাছ থেকে ট্রাঙ্কে রাখা ওই মার্ডার ওয়েপনটা নিয়ে নেয়। আর তারপর ম্যালকম করে কি ওই মার্ডার ওয়েপন গুলো জ্বালিয়ে দেয়, প্রমাণ জ্বালিয়ে দেয় যেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ছিল। তো এরপর ম্যালকম আসল কথা বলা শুরু করে যে সেই রাতে রেবেকার গাড়ি নিয়ে জিমি তার ঘরে আসে বা জিমি তার বাড়িতে আসে। আর গাড়ির ট্রাঙ্কে রাখা রেবেকার লাশ দেখে ম্যালকম তো ভয় পেয়ে যায়। কিন্তু যা মনে হয় তাই হোক, তার তো ছেলে, হাজার হলো তার তো ছেলেকে তো বাঁচাতে হবে। কিন্তু আবার তার ছেলে জিমিও মনে করতে পারছিল না সে রেবেকার সাথে কি করেছে। তো তখন ম্যালকম করে কি সিনিয়র অফিসার জেফরিকে টাকার লোভ দেখায় আর তারপর জেফরিকে রেবেকার ঘরে গিয়ে জিমির সকল ফিঙ্গারপ্রিন্ট এবং ফুটপ্রিন্ট মিটিয়ে দিতে বলে। আর তারপর ম্যালকম করে কি রেবেকার ডেড বডি অ্যালকোহল দিয়ে সাফ করে এবং তার বডি খেতে গিয়ে এমন ভাবে দাফন করার চেষ্টা করে যাতে সহজে পাওয়া যায় এবং কেসটা অন্যভাবে মোড় দেওয়া যায়। আর তারপর রেবেকার গাড়িটা আগুন লাগিয়ে সে পুড়িয়ে দিয়েছিল। আর তারপর জিমিকে বাঁচানোর জন্য এই দেশ ছাড়া একটা ফেক এক্সিট এন্ট্রি বানায়। কিন্তু তখন সানায়া ম্যালকমকে বলে, ছি, আপনি একটা উকিল কিন্তু আপনি নিজের ছেলেকে বাঁচাতে একটা নির্দোষ ছেলেকে ফাঁসাচ্ছেন, আপনারই তো জেলে থাকা উচিত। কিন্তু তখন ম্যালকম রেগে যায় এবং সে সানায়া এবং কিমকে গাড়িতে বেঁধে দেয় এবং ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তখনই সানায়া করে কি কিমের দিকে একটা মাস্টার কি ছুড়ে দেয় যেটাতে যে কোনো ধরনের চাবি খোলা যায় আর কি। কিন্তু তখনই আমরা গাড়িতে অনেক বড় একটা ব্লাস্ট হতে দেখি। তো এখানে সানায়া আর কিম বেঁচেছে কিনা এটা আমাদের দেখানো হয় না। তো পরের দিনে কোর্টে কেস শুরু হয়। তো জাজ অনেক সময় পর্যন্ত অপেক্ষা করে কখন সানায়া আসবে, কিন্তু নির্ধারিত সময়ও সানায়া না আসলে জর্জ তার সিদ্ধান্ত শোনাতে যায়। কিন্তু তখনই কোর্টে সানায়া চলে আসে। তো আমরা বুঝতে পারি যে ওরা ওই বিস্ফোরণে মারা যায়নি এবং শেষ মুহূর্তে তারা হয়তো নিজেদেরকে বাঁচাতে পেরেছিল। তো যাই হোক, এখন কোর্টে আর্গুমেন্ট শুরু হয়। ড্যানিয়েলের উপর দোষ চাপানো হয় যে সেদিন রাতে সে রেবেকার বাসায় গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল আর ধর্ষণ চেষ্টা সফল না হয়ে সে রেবেকাকে খুন করেছে। তো এর জন্য বিপক্ষের যে উকিল জ্যাকব সে ড্যানিয়েলের ফাঁসির আদেশ বহাল রাখার জন্য দাবি করেন। কিন্তু সানায়া বলে পুলিশ তো কোনো ওয়েপন মার্ডার পায়নি, সেরকম তো কোনো প্রমাণ পায়নি। আর ড্যানিয়েল তো হুট করে রেবেকার ঘরে গিয়েছিল, এই কারণে ওর পায়ের ছাপ আর হাতের ছাপ সেখানে পাওয়া গিয়েছিল। আর এটা কোনো শক্তিশালী প্রমাণ নয় যে ড্যানিয়েলই খুনটা করেছে, কিন্তু আমার কাছে আরো কিছু শক্তিশালী প্রমাণ রয়েছে যেটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে এই খুনটা কে করেছে। তো এরপর সাক্ষীদেরকে ডাকা হয়। তো সাক্ষী হিসেবে রেবেকার প্রতিবেশী আসে। সে বলে যে আমি ড্যানিয়েলকে শুধুমাত্র রুমে যেতে দেখেছি এবং সে প্রায় রেবেকার কুকুরটাকে পিক করার জন্য আসতো। আর এরপর ভিকে রেবেকার বন্ধু বলে রেবেকার গাড়ি যে ড্রাইভ করেছিল তার চেহারা আমি দেখতে পাইনি, শুধুমাত্র তার গলায় একটা স্কার্ফ ছিল সেটা আমি দেখতে পেয়েছি। আর ড্যানিয়েলের বস মানে ওই মহিলা বস যখন আসে সে বলে ড্যানিয়েল তো কখনো স্কার্ফ পরে না আর তাছাড়া ও অনেক ভালো একটা ছেলে। আর এরপর ড্যানিয়েলের পালা আসে। ড্যানিয়েল বলে আমি যখন রুমে গিয়েছি তখন রেবেকার রক্ত মাখামাখি অবস্থায় পড়েছিল, ভেতরে একজন মানুষের ছিল, কে ছিল এটা আমি দেখিনি, কিন্তু তার উপস্থিতি টের পেয়ে আমি ভয় সেখান থেকে পালিয়ে গিয়েছি। তো এরপর ড্যানিয়েল ইনোসেন্ট ভাবে জজকে জিজ্ঞাসা করে আচ্ছা নিরপরাধ হওয়ার প্রমাণ না থাকলে সেও কি অপরাধী হয়ে যায়? মানে অপরাধ করেছে এটার তো প্রমাণ নেই, আবার নিরপরাধ সেটারও প্রমাণ নেই, তার মানে কেউ কি দোষী? আর এইদিকে আমরা দেখি জেফরি একটা অচেনা জায়গায় জিমিতে লুকাতে যায়। বাট তখনই কিম করে কি ওর বস জেফরির উপর হামলা চালায় আর এর ফলে দুজনে হাতাহাতি হয়। আর এদিকে সানায়া জাজকে বলে আমি তৃতীয় একজন পার্সনকে ক্রস এক্সামিন করতে চাই যে কোনো সময় রেবেকার ঘরে ছিল। আর তখনই কিম করে কি জিমিকে কোর্টে নিয়ে আসে। আর সানায়া তখন বলে এই লোকটাই আমার সেই তৃতীয় ক্রস সাক্ষী। তো সানায়া এরপর জিমির গলা থেকে স্কার্ফটা সরিয়ে ফেলে আর সেখানে একটা পুরনো আঘাত দেখা যায়। আর সানায়া তখন বলে ছোটবেলায় ও নিজের মাকে সুইসাইডের হাত থেকে বাঁচাতে গিয়ে এই আঘাতটা পেয়েছিল আর তারপর থেকে ও সবসময় স্কার্ফ পরে। আর যতদূর আমি রিসার্চে পেয়েছি জিমি রেবেকাকে অনেক ভালোবাসতো, এই জন্য দামি দামি গিফটস দিত। বাট রেবেকাকে কখনোই প্রেমিক হিসেবে ভালোবাসতো না, জাস্ট বন্ধু হিসেবেই দেখতো। তো সেই রাতে জিমি রেবেকার ঘরে যায় এবং ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দেয় এবং এরপর রাগে 20 বার ওপর চাকুতে আঘাত করে। তো এখানে আমরা স্পষ্টত বলতে পারি এটা জিমির ওয়ান সাইডেড ভালোবাসা ছিল এবং রেবেকাকে না পেয়ে সে নেশার ইনফ্লুয়েন্সে রেবেকাকে মেরে ফেলেছে। আর এরপর সানায়া করে কি রেবেকার ফটো দেখিয়ে জিমিকে ইমোশনাল করে দেয় যে ওকে কেন মেরেছে তুমি, ওর কি দোষ ছিল। কিন্তু এখানে জিমি বলে ওঠে আমি তখন নেশায় বুঝছিলাম, আমি জানি না আমি কি করেছি, কিন্তু আমার যখন হুঁশ ফিরে আসে আমি দেখতে পাই যে ও আমার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, বাট আমি ওকে মারতে চাইনি। তো জিমির এই এক কথায় পুরো কেস পাল্টে যায়। আর এরপর জ্যাকব মানে বিপক্ষ দলের উকিল করে কি জিমিকে যে চিকিৎসা করছিল রিহ্যাব সেন্টারে সে ডক্টরকে নিয়ে আসে। তো ডক্টর বলে জিমির অতিরিক্ত ড্রাগস নেওয়ার কারণে তার হ্যালুসিনেশনের অসুখ হয়েছে, সে সত্য আর কাল্পনিক জীবনের পার্থক্য করতে পারছে না। তো এই কথা শুনে জ্যাকব তখন জাজকে বলে দেখুন এই বেসিসে জিমির স্টেটমেন্ট গ্রহণ করা যাবে না, সে মেন্টালি আনস্টেবল। তো এখানে জাজে বলে যে জিমির বয়ান কাউন্ট করা যাবে না। তো এই জন্য তিনি এই মতামতটি খারিজ করে দেন যে জিমি রেবেকার মার্ডারটা করেছে। কিন্তু তখন সানায়া করে কি জিমির বাবা ম্যালকমকে উইটনেস বক্সে ডাকে এবং ম্যালকমকে যখন এই এক্সিটের ব্যাপারটা বলা হয় ম্যালকম বলে হ্যাঁ আমি আমার ছেলের নকল ভিসা ডকুমেন্ট বানিয়ে
বানিয়েছিলাম এবং তাকে আমি রিহাব সেন্টারে পাঠানোর আগে বুঝিয়েছি যে সে বিদেশ চলে গিয়েছে, যাতে কেউ না জানতে পারে যে এত বড় একটা সরকারি উকিলের ছেলে ড্রাগস নিয়ে রিহাব সেন্টারে চিকিৎসা দিচ্ছে। তো সব কেস করে কি তোমার ড্যানিয়েল বা সানার বিপক্ষে যায়, বাট তখনই সানা এখানে সবাইকে একটা বিগ সারপ্রাইজ দেয়। অ্যাকচুয়ালি তোমাদের নিশ্চয়ই মনে আছে সানার কাছে তার মেয়ের একটা ক্যামেরা ঘড়ি ছিল, সেই ঘড়ি দিয়ে কিন্তু সে সব শুট করেছে, আর সেই শুটটা সে করে কি প্লে করে দেয় আদালতে। তো এখানে দেখা যায় ম্যালকম বলছে আমার নিজের ছেলেকে বাঁচাতে আমি ড্যানিয়েলকে বলির পাঠা বানিয়েছি, আর এখানে ম্যালকমকে ওই মার্ডার ওয়েপন গুলো নষ্ট করতেও দেখা যায়। তো এই পুরো জিনিসটা দেখার পরে জাজ করে কি এভিডেন্সের ভিত্তিতে জিমিকে রেবেকার খুনের দোষী সাব্যস্ত করে ড্যানিয়েলকে ছাড় দেয়, ম্যালকমকেও কাস্টডিতে নেওয়া হয়। আর সানায় তারপর কোর্টের সামনে বলে আরেকটা ব্যাপার জজ সাহেব, রেবেকা খুবই ভালো এবং ব্রিলিয়ান্ট একটা মেয়ে ছিল, তো মিডিয়া যেন ওর ইমেজ নষ্ট না করে। তো কোর্ট ওই কথাই বলে, এরাই দেয়। আর তারপর বিপক্ষে যে উকিল ছিল জ্যাকব, সে সানার কাছে আসে এবং বলে তুমি আসলে জানো যে কিভাবে আসল দোষীদের সাজা দিতে হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই রেবেকার মা সুজান কোনো কিছু না বলে কোর্ট থেকে বেরিয়ে যায়। আর পরের দিন পুলিশ জানতে পারে কোন একটা ছোট মেয়েকে ক্ষেতের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সুটকেসের ব্যাগের মধ্যে। তো সানায় সেখানে গেলে দেখতে পায় যে এমা রয়েছে, আর এমাকে মৃত মনে করে কাঁদতে থাকে। বাট এমার তখনই জ্ঞান ফিরে আসে এবং এমা মা বলে ডাক দেয়। আর এদিকে ড্যানিয়েল জেল থেকে বের হয়ে ঘরে যাওয়ার জন্য বের হয়, কিন্তু ওর চোখে আমরা অদ্ভুত ধরনের একটা পাগলামি দেখি। বাট ও একটু সামনে গেলে একটা ভারী জিনিস ওর মাথার উপর এসে পড়ে এবং ও বেহুশ হয়ে যায়। আর আমরা দেখি একটা বদ্ধ বড় ফ্যাক্টরিতে একজন লোক মেশিনের সাথে ওকে বেঁধে রেখেছে। তো এখানে আমরা জানতে পারি এই লোকটাই মূলত কিডন্যাপার, সেই মূলত ড্যানিয়েলকে কোর্টের হাত থেকে বা আইনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর এরপর সেই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট আমরা দেখতে পাই, এখানে রেবেকা মানে যে মেয়েটা মারা গিয়েছে তার আমার সুজান আসে এবং সে ওই কিডন্যাপারকে টাকা দিয়ে বলে তুমি এখন যেতে পারো, তোমার কাজ শেষ। আর এরপর সে করে নিষ্ঠুর ভাবে ড্যানিয়েলের পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। আর তারপর সে একটা কল রেকর্ড ড্যানিয়েলকে শোনায়, যে কলটা রেবেকার ফোন থেকে সুজানের ফোনে এসেছিল। তো অ্যাকচুয়ালি এই ড্যানিয়েল যখন রেবেকাকে মারার চেষ্টা করছিল তখন রেবেকা তার মাকে কল দিয়েছিল এবং চিৎকার করে বলছিল ড্যানিয়েল আমাকে ছেড়ে দাও। তো এখানে আসল রহস্য খুলে যে রেবেকার আসল খুনি ড্যানিয়েলই ছিল। তবে তাহলে কি হয়েছিল সেই রাতে, জিমি তাহলে কি করেছে? তো হয়েছে কি সেই দিন রাতে টমি নামে ওই কুকুরটিকে পিক আপ করার জন্য ড্যানিয়েল রেবেকার ঘরে গিয়েছিল। বাট রেবেকাকে তো আগেই জিমি নেশা খাইয়ে বুত করে রেখেছে। তো যখন রেবেকাকে এত সুন্দর একটা মেয়েকে নেশার অবস্থায় দেখে ওর মনে তখন খারাপ চিন্তা আসে, আর সে রেবেকার সাথে ধর্ষণ করার চেষ্টা করতে থাকে। কিন্তু রেবেকা তখন সেখানে থাকা একটা যে তোমার নাইফ রয়েছে যেটা দিয়ে মূর্তি টুর্তি তৈরি করে, সেই নাইফ দিয়ে ড্যানিয়েলকে আহত করে দেয়। এর ফলে ড্যানিয়েল এত রেগে যায় যে সেই নাইফ দিয়ে রেবেকাকে এলো পাথারি আঘাত করে মেরে ফেলে। কিন্তু ওই হাতাহাতের মধ্যে সেই নাইফটা ছুরির মতো গিয়ে ঢুকে গিয়েছিল। আর তারপর যখন বেডরুম থেকে ড্যানিয়েল কারো আওয়াজ পায় সে ওখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, সুজান এটা আগে থেকে জানতো যে ড্যানিয়েলই তার মেয়ের হত্যাকারী। তো এজন্য সুজান তার নিজের হাতে তার মেয়ের হত্যাকারীকে শাস্তি দিতে চায়। তো তখন সুজান করে কি ড্যানিয়েলের শরীরে ঠিক সেভাবে আঘাত করতে থাকে যেভাবে ড্যানিয়েল রেবেকার শরীরে আঘাত করেছিল। আর তারপর একটা ক্র্যাশিং মেশিনের উপর ওকে চেন দিয়ে বেঁধে দেয় এবং বলে আদালত যদি তোর মৃত্যুদণ্ড দেয় তাহলে তোকে ফাঁসিতে মেরে ফেলবে কিংবা তোকে 15 বছরের জেল দিবে, কিন্তু তুই এত সহজ শাস্তি ডিজার্ভ করিস না। এজন্য তোকে আমি ফাঁসির মঞ্চ থেকে ছাড়িয়ে এনেছি, আদালত থেকে বাঁচিয়ে এনেছি, তোকে আমি নিজের হাতে কষ্ট দিয়ে মারবো। তো এরপর সে যখন বাটন প্রেস করে তখন ড্যানিয়েল করে ওই ক্র্যাশ মেশিনের ভেতর দিকে যেতে থাকে। বাট ওই মুহূর্তে কিম চলে আসে এবং সে ওই ওয়্যারটাকে ধরে ফেলে, সানাও চলে আসে। কিন্তু তখন সুজন করে কি বদলা নিতে ড্যানিয়েলের উপর ঝাঁপ দেয়, মানে আমিও মরবো ড্যানিয়েল তোকে নিয়েও মরবো, এবং দুজনে মিলে মনে করো ওই ক্র্যাশ মেশিনের ভেতরের দিকে যেতে থাকে। বাট হঠাৎ করে সুজন করে কি ওখান থেকে সাইড হয়ে পাথরের উপর গিয়ে পড়ে যায়। আবার ওদিকে ড্যানিয়েলের একটা পা মেশিনে ঢুকে যায় এবং তার পা একটা কেটে যায়। তো যাই হোক, এরপর সুজন সানায়াকে সরি বলে। আর এরপর সে সানায়াকে একটা সুতা দেখায়, যে সুতাটা সুজনের ঘরে সেই কুকুজের উপরে ছিল যেটা রেবেকা বানিয়েছিল আর কি। আর এমার পকেটেও সেম এই ধরনের একটা সুতা ছিল। তো মূলত সানাও আগে বুঝে গিয়েছিল যে এমাকে সুজানই কিডন্যাপ করেছে। তো যাই হোক, এখানে সুজান মারা যায়। আর তারপর ড্যানিয়েল সানায়াকে বলে দেখো আমার অপরাধের কোনো প্রমাণ তোমার কাছে নেই, আর তাছাড়া তুমি নিজেই তো আমাকে কোর্টে নির্দোষ প্রমাণ করেছো। আর তখন সানায়া বলে সি আমাদের এত বোকা মনে হয়, এই যে দেখ মার্ডার ওয়েপন, এটার মধ্যে তোর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কিন্তু আমরা জানি এটাকে তো ম্যালকম পুড়িয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি ওরা আসল প্রমাণের গুরুত্ব আগে বুঝতে পেরেছিল এবং ওরা ওখান থেকে বেরোনোর আগে একটা গায়ে দেখতে পেয়েছিল। তো এই জন্য নকল যে প্রমাণ সেটা ওরা গাড়িতে রেখেছিল আর ওইটাই ম্যালকম পেয়ে পুড়িয়ে ফেলেছে। আর তারপর আসলটা যখন ফরেনসিকে নিয়ে যায় ওই ঘটনার পরে ওরা জানতে পারে এটার উপর জিমিন না ড্যানিয়েলের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। কিন্তু তারপরেও যেহেতু ওর মেয়েকে বাঁচাতে হলে ড্যানিয়েলকে নির্দোষ প্রমাণ করতে হবে, তো এই জন্য ড্যানিয়েলকে নির্দোষ প্রমাণ করে। কিন্তু এখন সানায়া বুঝতে পারে যে সুজান কেন কি করেছিল, কারণ এখানে তোমরা সবাই জানো ড্যানিয়েলকে নির্দোষ প্রমাণ করার আগে কিন্তু এমাকে ফেরত পাঠায়নি, আর এমাকে না পাওয়া পর্যন্ত কিন্তু সানায়া জানতে পারেনি যে সুজানই তার মেয়েকে কিডন্যাপ করিয়েছিল বা আসল রহস্যটা কি। তো যাই হোক, আবারও পুলিশ আসে, ড্যানিয়েলকে অ্যারেস্ট করে। কিমো তার এত বড় একটা রহস্য জট খোলার জন্য চাকরি ফিরে পায়, ড্যানিয়েল ফাঁসির সাজা পায়, ম্যালকমকে যাবজ্জীবনের শাস্তি দেওয়া হয়। আর অন্যদিকে পুলিশ অফিসার জেফ্রির 7 বছরের সাজা হয় প্লাস চাকরি চলে যায়। আর জিমি যেহেতু নেশাগ্রস্ত ছিল ওকে 5 বছরের সাজা দেওয়া হয়। আর এরপর সানায়া এমাকে নিয়ে যায় হচ্ছে সুজান আর রেবেকার কবরে। আর এখানে এমার কাছ থেকে সানায়া জানতে পারে যে সুজান কিডন্যাপিং এর পরে এমাকে তার নিজের মেয়ের মতো করেই রেখেছিল। তো এরপর এই দুই মা বেটি করে কি ওই দুই মা বেটির জন্য দোয়া করে এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই টুইস্ট ভরা একটা সিনেমা ছিল, বাট আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তবে ভালো লাগা উচিত। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।